ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমি একটা ছবি দেখাচ্ছি, এই ছবিটা কি বোঝা যায় কিছু? জি স্যার, বোঝা যাচ্ছে একটা কি বাড়ির জিনিস? স্যার। বাড়ির? আর জি। কিছু? আর কিছু? আরেকটা দেখা যাচ্ছে স্যার, সোলার সিস্টেমের একটা স্ট্রাকচার দেখতেছি ছাদে। হ্যাঁ, আমি কিন্তু লিখে দিছি অলরেডি, এটা একটা স্ট্রাকচার। ঠিক আছে, জি। তো আমরা আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার অফ 8086 মাইক্রোপ্রসেসর। আমরা গত ক্লাসে মাইক্রোপ্রসেসর পড়ছিলাম, মাইক্রোপ্রসেসর কি সেই সম্বন্ধে জানছিলাম। আজকে আমরা 8086 মাইক্রোপ্রসেসরের স্ট্রাকচারটা নিয়ে মূলত আলোচনাটা করব। তো এখানে আমরা যে বিষয়গুলো সম্বন্ধে জানবো সেটা হচ্ছে 8086 মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্যগুলো আমরা বলতে পারবো এই ক্লাস শেষে। 8088 মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্যগুলো বলতে পারবো। 8086 এবং 8088 মাইক্রোপ্রসেসরের পার্থক্য লিখতে পারবো। আমরা যদি 8086 এবং 8088 মাইক্রোপ্রসেসরের পার্থক্য লিখতে পারি তাহলে বৈশিষ্ট্যটা কিন্তু অটোমেটিক্যালি সেখান থেকে হয়ে যায়। 8086 মাইক্রোপ্রসেসরের পিন ডায়াগ্রাম বর্ণনা করতে পারবো। তো আমরা যাই প্রথমে যে 8086 মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্যটা কি। এই মাইক্রোপ্রসেসরটার যদি বৈশিষ্ট্য আমরা দেখতে চাই, যে মোটা দাগে অনেক বৈশিষ্ট্যই আছে, তার ভিতরে যেগুলো মেজরলি আসে এবং এটা পরীক্ষাতে প্রায়ই কোশ্চেনটা থাকে যে 8086 মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্যগুলি লেখো। এর ভিতরে একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একটা 40 পিনের ডিপ মানে ডুয়েল ইন প্যাকেজ। ডুয়েল ইন প্যাকেজ এটাকে সংক্ষেপে আমরা বলি ডিপ। তার মানে হচ্ছে এই চিপটার বা এই আইসিটার উভয় দিকে পিন থাকে, মানে দুই পাশে পিন থাকে। ঠিক আছে, দুই পাশে পিন থাকে, এক এক দিকে 20টা করে, টোটাল 40টা পিন। এই মাইক্রোপ্রসেসরের মেমোরি ক্যাপাসিটি সে 1 মেগাবাইট পর্যন্ত মেমোরিকে সে হ্যান্ডেল করতে পারে। এর অ্যাড্রেস বাস, আমরা অ্যাড্রেস বাস সম্বন্ধে গত ক্লাসে পড়েছিলাম, অ্যাড্রেস লাইন, সেই অ্যাড্রেস লাইন হচ্ছে 20 বিটের এবং এর ডাটা বাস 16 বিটের। এতে 5টি বেসিক অ্যাড্রেসিং মোড আছে। আমরা অ্যাড্রেসিং মোড নিয়ে যখন আলোচনা করব তখন আমরা এটা জানতে পারবো। এর ভিতরে 5টা বেসিক অ্যাড্রেসিং মোড বিদ্যমান। এছাড়াও এটি প্রায় 300টি অপকোড সহ 117টি বেসিক ইনস্ট্রাকশন নিয়ে কাজ করতে পারে। কটা ইনস্ট্রাকশন নিয়ে কাজ করে? 117টি। এর ফিজিক্যাল মেমোরি দুটি অংশে বিভক্ত থাকে। আমরা যে ওই 1 মেগাবাইট মেমোরির কথা বললাম, এই 1 মেগাবাইট মেমোরিটা দুইটি অংশে বিভক্ত থাকে। একটা হচ্ছে ইভেন ব্যাংক, একটাকে আমরা বলছি অড ব্যাংক। আমরা এগুলো বিস্তারিত সামনের দিকে আরো আলোচনায় থাকবে। এখন শুধু আমরা জেনে রাখি একটা হচ্ছে ইভেন ব্যাংক আর একটা হচ্ছে অড ব্যাংক। এর রেজিস্টার স্ট্রাকচার, অর্থাৎ এই মাইক্রোপ্রসেসরের ভিতরে যে রেজিস্টার গুলো ব্যবহার করা হয়েছে এই সবগুলো রেজিস্টারই হচ্ছে 16 বিটের। এতে 6 বাইটের একটি ইনস্ট্রাকশন প্রিফেস কিউ বিদ্যমান। ইনস্ট্রাকশন প্রিফেস কিউ মানে হচ্ছে এটাও ওয়ান কাইন্ডস অফ রেজিস্টার, তবে এর ভিতরে যে তথ্যগুলো রাখা হয় সেই তথ্যগুলো হচ্ছে কার পরে কে যাবে এইভাবে সাজিয়ে রাখা হয়। এই জন্য এটাকে বলা হয়েছে ইনস্ট্রাকশন প্রিফেস কিউ, অর্থাৎ ইনস্ট্রাকশনটাকে ফেস করে এবং এক্সিকিউশনে পাঠায়। আমরা এটা একটা পাইপলাইন প্রসেস, আমরা আরো পরে বিস্তারিত জানবো। এর কোনো ইন্টারনাল ক্লক জেনারেটর নেই, অর্থাৎ এই মাইক্রোপ্রসেসরের ক্লক পালসের মাধ্যমে যেহেতু মাইক্রোপ্রসেসরটা চলে, এই মাইক্রোপ্রসেসরের ক্লক পালস দিতে হয়। সো চিপের ভিতরে এর কোনো ক্লক পালস নাই, বাইরের থেকে এখানে ক্লক সরবরাহ করতে হয়। 11 নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে এই মাইক্রোপ্রসেসরটি বাজারে যে 8086 মাইক্রোপ্রসেসরটি পাওয়া যায় এটি 3টা স্পিডের পাওয়া যায়, মানে তার ফিক্সড স্পিড হচ্ছে 3টি, যেমন 8 মেগাহার্টজ, 5 মেগাহার্টজ এবং 10 মেগাহার্টজ। অর্থাৎ 5 মেগাহার্টজ স্পিডে পাওয়া যায়, 8 মেগাহার্টজ স্পিডে পাওয়া যায় এবং 10 মেগাহার্টজ স্পিডে পাওয়া যায়, বা এটা ব্যবহার করা হয়। এই 3টা ক্লক স্পিডে এই প্রসেসরটা কাজ করে। 8 বিট বা 16 বিট ডাটা একত্রে অপারেট করতে পারে। এই মাইক্রোপ্রসেসরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমি যদি 8 বিট ডাটা দিতে চাই তাও সে হ্যান্ডেল করতে পারে, আবার যদি 16 বিট ডাটা দেই সেটাও সে হ্যান্ডেল করতে পারে। এর ইন্টারনাল স্ট্রাকচার দুইটি ফাংশনাল ইউনিটে বিভক্ত, অর্থাৎ একে যদি আমি ইন্টারনালি আর্কিটেকচারটা আঁকি এর, তাহলে দেখতে পাবো যে দুইটা ইউনিট। একটাকে আমরা বলছি বাস ইন্টারফেস ইউনিট, যেটাকে আমরা সংক্ষেপে বলি বিআইইউ, আর একটাকে আমরা বলি ইইউ বা এক্সিকিউশন ইউনিট। এই হচ্ছে এর বৈশিষ্ট্যগুলো। এছাড়াও আরো যে
বৈশিষ্ট্যগুলো বিদ্যমান, সেটার ভিতরে হচ্ছে এটার দুইটি মোডে পরিচালিত হয়। একটাকে বলা হয় মিনিমাম মোড, একটাকে বলা হয় ম্যাক্সিমাম মোড। একটি স্ট্যান্ডার্ড আইও এবং মেমোরি ম্যাপড আইও সাপোর্ট করে। এই মাইক্রোপ্রসেসরটা স্ট্যান্ডার্ড আইও অপারেশন অর্থাৎ স্ট্যান্ডার্ড আইও হ্যান্ডেলিং যে বিষয়টি থাকে সেটাও সে সাপোর্ট করে, আবার মেমোরি ম্যাপড আইও সাপোর্ট করে। বিষয়টি এরকম যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আইওকে সে লোকেট করতে পারে, আবার মেমোরিতে যেভাবে তথ্য রাখা হয় ঠিক সেইভাবে আইও গুলোকে সে হ্যান্ডেল করতে পারে। এই জন্য একটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড আইও, একটাকে বলা হচ্ছে মেমোরি ম্যাপ আইও। এর 16 বিট ডাটা বাস এবং 4 বিট স্ট্যাটাস বাস, অর্থাৎ আমরা যে 20 বিট অ্যাড্রেস বাস বললাম, এই 20 বিট অ্যাড্রেস বাসের ভিতরেই 16 বিট থাকে তার ডাটা বাস এবং 4 বিট থাকে স্ট্যাটাস বাস। এই কারণে এই 20 বিট অ্যাড্রেস বাসকে আমরা মাল্টিপ্লেক্সড অবস্থায় এখানে দেখতে পাবো। অর্থাৎ এই মাইক্রোপ্রসেসরের 20 বিটের যে লাইনটি আছে, এই 20 বিটের লাইনটি হচ্ছে মাল্টিপ্লেক্সড আকারে থাকে। এই 20 বিটটাকে অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হয়, অথবা যদি সুইচিং করা হয় তাহলে একবার 16 বিটের ডাটা পাবো আর 4 বিটের স্ট্যাটাস পাবো। এই হচ্ছে টোটাল 20 বিট। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা এই বৈশিষ্ট্য সম্বন্ধে? ওকে, হ্যালো হ্যালো। নো স্যার, কোনো কোশ্চেন নেই স্যার। ওকে, তাহলে এবার আসি আমরা 8088 মাইক্রোপ্রসেসর। 8088 এবং 8086 মাইক্রোপ্রসেসর, এই দুটো মাইক্রোপ্রসেসরের ভিতরে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্য। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। এটা করার মানে বুঝতে পারছি না, এই জন্য। সরি মানে যে কততম অধ্যায় থেকে পড়ানো হচ্ছে আমি মানে বুঝতে পারছি। 2 নাম্বার অধ্যায়। সেকেন্ড অধ্যায় 2.1। এটা কি? সরি, আচ্ছা ও পরে শুনবে, পরে যুক্ত হয়েছে তো বুঝতে পারছে না। তুমি শুনতে থাকো, পরে বুঝতে পারবে। 2 নাম্বার অধ্যায় 2.1টা বের করো তাহলেই পেয়ে যাবে। ঠিক আছে। ডিজাইন অফ স্ট্রাকচার তো না? সরি, আমি তোমাকে বুঝতে পারতেছি না, তুমি কি বলতে চাচ্ছ? ডিজাইন অফ স্ট্রাকচার বই থেকে তো পড়ানো হচ্ছে না, সেটা বলছি আর কি। না না, এটা তো কম্পিউটার মাইক্রোপ্রসেসর এন্ড ইন্টারফেসিং সাবজেক্ট। এই জন্য তো স্যার কিছু বুঝতে পারতেছি না আমি, এটা তো আমাদের বইই নাই কে। আরে বাবা, তুমি অন্য ডিপার্টমেন্ট। তুমি অন্য ডিপার্টমেন্টে এখানে ঢুকছো কেন? স্যার এটা তো আমাদের, স্যার তো আমাদের এটার কথা বলছে। আমাদের স্যার বলা হয়েছে 6 সেমিস্টার সিভিল, আমাদের তো এটাই বলা হয়েছে। সেমিস্টার সিভিলে এখন না মনে হয়। একটু ইব্রাহিমের সঙ্গে কথা বলো, ঠিক আছে? আমি 2 মিনিটের জন্য স্টপ করি, আমার এখানে আজানটা খুব জোরে হয় তো, মাইকটা খুব কাছে। আমাদেরকে একটু বলেন আর কি যে কি অবস্থা, আমি তো বুঝতে পারতেছি না। শোনো, সিভিলে বলেন, 6 সেমিস্টারের ওইটা তুমি ইব্রাহিমের সঙ্গে একটু কথা বলো, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, করতেছি। স্যার আমাদের একটু আগে আমাদের হ্যাঁ ঠিক আছে, পরে কথা বলবো। উনি কথাটা শেষ করুক, ক্লাসটা শেষ করুক, এরপরে কথা শুনবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আশরাফ, তুমি কন্টিনিউ করতে পারো। আমার এখানে আজান হচ্ছে তো, আজানের সময় কথা বললে কিছু বুঝতে পারবে না, মাইকটা খুব কাছে আমার এখানে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আশরাফ, শুনতে পাচ্ছি, অসুবিধা নাই। আচ্ছা, তোমারটা তোমার মাইক্রোফোনটা মিউট করো। হ্যাঁ,
আচ্ছা, তোমরা যারা আছো অন্যরা কম্পিউটারের, এই গতদিন তো ক্লাস হয়েছে মাইক্রোপ্রসেসর, তাই না? ওটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর জি এখন যেগুলো বলতেছে এটাও তো খুব ইজিলি বুঝতে পারো আমার মনে হয়, জি কারণ স্যার। এগুলো তো বেসিক কথা। আর এটা তো মানে জানো, কারণ কি মানে বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার, বুঝতে স্যার খুব ভালোভাবে বুঝাচ্ছে স্যার, বুঝতে সমস্যা হচ্ছে না কোনো। হ্যাঁ, তাহলে এইভাবেই বুঝায় কন্টিনিউ করবে নাকি আরেকটু ফাস্ট যাবে? কোনটা হলে আহ, ভালো হয়? মনে করি এভাবে বুঝালেই মনে হয় ভালো হয়, কারণ আরেকটু ফাস্ট গেলে আমাদের বুঝতেও সমস্যা হবে, কিন্তু না, ঠিক আছে, তাহলে ঠিক আছে, তোমাদের চাহিদা অনুযায়ী হবে, অসুবিধা নেই। কারণ তোমাদের তো খেয়াল রাখতে হবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে উনি বলছে, আর এগুলোর প্রত্যেকটাই কিন্তু পরীক্ষায় আসার মতো। একটা বৈশিষ্ট্য আসবেই, 8086 এর বৈশিষ্ট্য প্রায়শই আছে। তোমরা প্রশ্ন দেখেছো কিনা আমি জানি না, তো বেশিরভাগ সময় আসে। সুতরাং এটা কিন্তু জাস্ট এটা একটু বোঝারও বিষয় আছে, আর এট দ্য সেম টাইম বুঝলে ওটা লিখতে পারবাই, কিছু পয়েন্ট তো লিখতেই পারবা। আরেকটা জিনিস জানার মানে জানার দরকার ছিল স্যার। কোনটা বলো? স্যার হচ্ছে যে আমাদের যে স্যাররা যে স্লাইড গুলো দিয়ে ক্লাস নিচ্ছেন, সেই স্লাইড গুলো কোনোভাবে আমাদের সাথে শেয়ার করা যায় কিনা? হ্যাঁ, আমি তো এই যে প্রত্যেকটাই তোমার ভিডিও সহ ইয়ে করে দিচ্ছি, আপ করে দিচ্ছি। ভিডিও গুলো পাচ্ছি কিন্তু স্লাইড গুলো পাচ্ছি না স্যার। আচ্ছা, এক্সট্রা স্লাইড গুলো চাইলে তুমি নিতে পারো, আমার স্যারকে বলে দিচ্ছি, উনি হয়তো এখনই এটা এই যে চ্যাটে যদি ইয়াটা দিয়ে দেয়, এই পিডিএফ ফাইলটা, তাহলে যথেষ্ট বলে আমি মনে করি। আর নাহলে আমি আশরাফের কাছে চেয়ে তোমাদেরকে আলাদা আমি দিয়ে দিতে পারবো। স্যার শিওর, যদি ক্লাস শেষে স্যার যদি স্লাইডটা শেয়ার করে দেয় চ্যাটে, দেন হ্যাঁ, আমাদের যারা ক্লাস করি তাদের জন্য, সবার জন্য উপকার হয়, ক্লাসগুলো আরো ভালোভাবে বুঝতে স্যার। হ্যাঁ, সেটা মনে হয় করতে পারবে, জি, করতে পারবে। আমি দেখে আশরাফকে বলবো, এটা মনে হয় করে দেয়া কোনো ব্যাপার না। আচ্ছা, এখানে আমরা শুরু করি তাহলে, আজানটা শেষ হচ্ছে আমার এখানে। তাহলে আশরাফ, 8086, হ্যাঁ বলেন। আশরাফ, আমি মনে হচ্ছে যে ওদের একটা বক্তব্য ছিল যে স্লাইড গুলো তুমি করছো, ইচ্ছে করলে তো এখানে শেয়ার করে বা চ্যাটে লিংকটা দিয়ে দিতে পারো না ক্লাস শেষে? এটা আমি ওই যে বলছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে যে এটা তো রেকর্ডিং এ গেছে, হ্যাঁ, রেকর্ডিং এ গেছে। এখন এই এজন্য স্লাইডটা তো এখন ডিটির সম্পত্তি হয়ে গেছে, আচ্ছা, বুঝছেন? ঠিক আছে, অসুবিধা নাই। ভিডিওটা দিলেই সবচেয়ে মনে হয় বেস্ট হয়, ওরা যদি একটু শোনো, লিখে আমি নেয়। তোমাদের একটু বুদ্ধি বলে দেই। তুমি যখন এই ক্লাস নেয় তখন ইচ্ছা করলে তুমি কিন্তু ওই তো স্ন্যাপ তুলে রাখতে পারে, স্ন্যাপ নিয়ে নিতে পারো, মানে এটা হলো কন্ট্রোল বেস্ট। প্রিন্ট স্ক্রিন দিয়ে তুমি রেখে দিতে পারো। হ্যাঁ, এটা হলো সবচেয়ে বেস্ট। ওকে স্যার। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে 8088 মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। 8088 মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্যটা হচ্ছে এতে 4 বাইটের, মানে 4 বাইটের একটি ইনস্ট্রাকশন পিপেজ আছে। ওখানে ছিল কয় বাইটের? আগেরটায় কত বাইটের ছিল মনে আছে? 6 বাইট। এই যে জি স্যার, 6 বাইট, 6 বাইট, ঠিক আছে। জি স্যার। আগেরটা ছিল 6 বাইট, আর আর এটা হচ্ছে এখনটা 4 হচ্ছে বাইট। 4 বাইট, ঠিক আছে। এখনকারটা হচ্ছে 4 বাইট। 4 বাইট। এই এটা একটা পার্থক্য পেয়ে গেলাম, যে ওটা 6 বাইট, এটা হচ্ছে 4 4 বাইট। বাইট। আর কি আছে? এর ফিজিক্যাল মেমোরির ক্ষেত্রে কোনো মেমোরি ব্যাংক নেই। আমরা আগেরটাই কি করেছিলাম, ওখানে কিন্তু দুইটা মেমোরি ব্যাংক ছিল, মনে আছে কিনা? একটা ইভেন্ট ব্যাংক, একটা অড ব্যাংক। একটা ইভেন্ট ব্যাংক, একটা অড ব্যাংক, ভেরি গুড। আর একটা পার্থক্য আমরা পেয়ে গেলাম। তাহলে একটা হচ্ছে এটা বিষয়, যেহেতু কোনো মেমোরি ব্যাংক নাই, সুতরাং এই পিনটা 8086 এ কিন্তু এই পিনটা আছে, তাহলে 8088 এ এই পিনের কোনো ব্যবহারও নাই, ঠিক আছে। বিএইচই যে পিনটা আছে, এই পিনের কোনো ব্যবহারও এখানে হবে না। হ্যাঁ, এটি 16 বিট মাইক্রোপ্রসেসর হলেও এর ডাটা বাস হচ্ছে 8 বিটের। তাহলে 8086 এর ডাটা বাস কত বিটের? 16 বিটের। 16 বিটের, আর এটা হচ্ছে 8 বিটের, ঠিক আছে। আমরা পড়েছিলাম যে এর ক্লক স্পিড, তিনটা ক্লক স্পিড সাপোর্ট করে 8086, 5, 8 এবং 10, আর এইটা সাপোর্ট করে মাত্র দুটো ক্লক স্পিড, একটা হলো 5, একটা হচ্ছে 8। এইটুকু বুঝতে কি কারো সমস্যা হয়েছে? নো স্যার। তাহলে এইটুকু বুঝলেই কিন্তু আমরা পার্থক্যটা লিখতে পারবো। এই কয়েকটা পয়েন্টে কিন্তু পার্থক্যটা হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে। আচ্ছা, এটি 16 বিটের ডাটা একসাথে মেমোরি থেকে রিড করতে পারে না। তাহলে যেহেতু 8 বিটের, তাহলে কি 16 বিটের ডাটা একত্রে রিড করতে পারবে? পারবে না। তাহলে কি করে? 8 বিট করে সে ডাটাটা রিড করে।
আর এর 20 বিট অ্যাড্রেস বাসের সাথে 8 বিট ডাটা ও 4 বিট স্ট্যাটাস বাস মাল্টিপ্লেক্সড অবস্থায় থাকে। আগেরটায় কত মাল্টিপ্লেক্স ছিল? আগেরটা কিন্তু 20 বিটই মাল্টিপ্লেক্সড, জি আর স্যার, এখানে কত বিট মাল্টিপ্লেক্সড? মাত্র 12 বিট হচ্ছে 12 বিট। মাল্টিপ্লেক্সড। ঠিক আছে, 12 বিট মাল্টিপ্লেক্সড, বাকিটা কিন্তু মাল্টিপ্লেক্সড অবস্থায় থাকে না। থাকেন না। তাহলে 8086 এবং 8088 এর বৈশিষ্ট্য প্রায় একই রকম, প্রায় একই রকম। এই কথাটা বলেছি, প্রায় একই রকম, খালি পার্থক্যর যে জায়গাগুলো সেগুলো যদি আমরা একটু মনে রাখি তাহলে কিন্তু আমাদের পার্থক্যটা আমরা লিখতে পারবো। এখানে আমি সেই পার্থক্যগুলোই লিখেছি, যে পার্থক্যগুলো এখানে আনা দরকার। যেমন আমি এখানে 16 বিটের ওই জায়গাটাকে বলে দিচ্ছি যে D0 থেকে D15 পর্যন্ত 16 বিট, আর এখানে 8 বিটের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি D0 থেকে D7 পর্যন্ত হচ্ছে 8 বিট। যেহেতু দুইটা ব্যাংক এসে সাপোর্ট করে, এই জন্য BHE সিগন্যালটা কিন্তু এখানে ব্যবহার করা হয় হাই ব্যাংক বা লো ব্যাংকে কাজ করার জন্য, যেটা হচ্ছে অড ব্যাংক এবং ইভেন ব্যাংকের কাজ করে। প্রকান্তরে 8088 এ যেহেতু কোনো ব্যাংক নাই, সুতরাং এই পিনের কোনো কার্যকারিতাও এখানে ব্যবহার করা হয় না। 8086 1 মেগাবাইট যেহেতু মেমোরিকে সে ব্যবহার করে, এই 1 মেগাবাইট মেমোরিকে সে দুইটি অংশে ভাগ করে নেয়, 512 কিলোবাইট করে এক একটি রেঞ্জে ভাগ করে, এবং প্রতিটি রেঞ্জের ইভেন যে নাম্বারগুলো সেগুলো হচ্ছে যে একটা যদি আমরা সিরিয়াল নাম্বার দেই 1 থেকে 10 পর্যন্ত, তাহলে তোমরা যদি খেয়াল করো যে 1 থেকে 10 পর্যন্ত একটা সিরিয়াল নাম্বার আমি দিলাম, এই 1 থেকে 10 পর্যন্ত নাম্বারগুলোর ভিতরে কিছু নাম্বার আছে দেখো বেজোড়, আর কিছু নাম্বার আছে জোড়, তাই না? তাহলে এই জোন নাম্বার গুলো দিয়ে যদি কোনো মেমোরি লোকেশন আমি সেট করি তাহলে সেটাকে আমি বলবো ইভেন ব্যাংক, আর যদি বেজন নাম্বার দিয়ে লোকেশনটাকে সেট করি তাহলে সেটাকে বলবো আমি অড ব্যাংক। ক্লিয়ার? একটা ইভেন ব্যাংক, একটা হচ্ছে অড অড ব্যাংক। ব্যাংক। এছাড়াও আমরা বলছিলাম যে 6 বাইটের ইনস্ট্রাকশন এবং 4 বাইটের ইনস্ট্রাকশন প্রিফেস বিদ্যমান, তাহলে এটাও একটা পার্থক্য। এছাড়াও আমাদের আরেকটা পার্থক্য ছিল 5, 8, 10 মেগাহার্টজে চলে, আর এটা হচ্ছে শুধুমাত্র 5 এবং 8 8 মেগাহার্টজ মেগাহার্টজে চলে। চলে। আমরা যদি পাশাপাশি দুটো চিত্রকে সাজাই তাহলে এখানে বিষয়টি আরো স্পষ্ট হবে যে আমাদের এখানে পার্থক্যগুলো বা এর সিমিলারিটিস গুলো কি কি আছে। তোমরা চিত্রটা যদি খুব ভালো মতো খেয়াল করো, এটা অনেকভাবে চিত্রটা নেওয়া, এই কারণে একটু ভালো মতো খেয়াল করবে। চিত্রটার ভিতরে অনেকে চিন্তা করতে পারে যে 32 নাম্বার পিনে 32 নাম্বার পিনে সরি 31 নাম্বার পিনে বাম দিকের মানে 8088 এর 31 নাম্বার পিনে খেয়াল করবে, এই 31 নাম্বার পিনে আমার এখানে লেখা আছে হোল্ড। তোমরা হয়তো বইয়ের মানে বা নেট থেকে চিত্র নিতে গেলে দেখবা যে এখানে লেখা আছে হোল্ড, আমি কিন্তু এখানে লিখছি RQ/GT0, RQ/GT0। তাহলে এখানে RQ/GT0 কেন লিখলাম, এখানে কেন হোল্ড লিখলাম না? আমরা বলেছিলাম যে মাইক্রোপ্রসেসরটি কিন্তু দুইটি মোডে অপারেট হয়, একটা হচ্ছে মিনিমাম মোড, একটা হচ্ছে ম্যাক্সিমাম মোড। তখন চিত্রটা তোমাকে খেয়াল করতে হবে যে ওই চিত্রটা কি মিনিমাম মোডের চিত্র দেখতেছো তুমি না ম্যাক্সিমাম মোডের চিত্র দেখতেছো। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ ভাই। তাহলে আমরা কিন্তু এখানে বলে দিছি ম্যাক্সিমাম মোড, এইটা হলো ম্যাক্সিমাম মোডের জন্য অপারেশন। আর যদি এই পিনগুলোকে আমি রিপ্লেস করি, অর্থাৎ এই যে 31, 30, 29, 28, 27, ঠিক আছে, এরকম 8টা পিন খেয়াল করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা পিনকে যদি আমরা রিপ্লেস করে দেই তাহলে কিন্তু এটা হয়ে যাবে মিনিমাম মোড। রিপ্লেস বলতে 8টা পিনের কাজ পরিবর্তিত হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে মিনিমাম মোড। আর যদি এটা পরিবর্তন করে দিই তাহলে হয়ে যায় আবার ম্যাক্সিমাম মোড। দুটি মাইক্রোপ্রসেসরেরই কিন্তু একই রকম ভাবে ঘটনাটা ঘটানো আছে। এটা দেখো, এটা হচ্ছে 8088 মাইক্রোপ্রসেসর ম্যাক্সিমাম মোডের পিন ডায়াগ্রাম দেখানো হয়েছে, আর এটা হচ্ছে 8088 এর মিনিমাম মোডের পিন ডায়াগ্রাম দেখানো হয়েছে। খেয়াল করছো? মিনিমাম মোডের পিন ডায়াগ্রাম দেখানো হয়েছে। সবাই কি বুঝতে পারতেছি কিনা আমরা জিনিসটা? এটা অনেক সময় কনফিউজিং চলে আসে যে অনেকে বলে বসে যে এটা ভুল হয়েছে চিত্রটা, আসলে চিত্রটা ভুল না। আমরা যদি খেয়াল করি তাহলে এইভাবে আমরা জিনিসটাকে দেখতে পাবো। আচ্ছা, এবার আসি 8086 মাইক্রোপ্রসেসরের পিন ডায়াগ্রাম। 8086 মাইক্রোপ্রসেসরের পিন ডায়াগ্রামে আমরা বলছিলাম কি, এটা কয়েকটা বৈশিষ্ট্য আমি আবারও লিখে দিছি। এটা কত পিনের মাইক্রোপ্রসেসর? হ্যালো, সবাই কি লাইনে আছে? কত পিনের মাইক্রোপ্রসেসর? 40 পিনের মাইক্রোপ্রসেসর। উভয় পাশে 20টি করে পিন, তাই না?
এর জি স্যার। কিছু পিন থাকে কি অবস্থায়, মাল্টিপ্লেক্সড অবস্থায়, এবং এটি দুটি মোডে কাজ করে, একটা হচ্ছে মিনিমাম মোড, একটা হচ্ছে ম্যাক্সিমাম মোড। আচ্ছা, এখানে আমি বর্ণনাতে বলে দিছি যে 32টি পিন এটা মিনিমাম বা ম্যাক্সিমাম মোড উভয় মোডেই কাজ করে। কতগুলো পিন কাজ করে? 32টি। বাকি 8টি পিন পরিবর্তিত হয়ে কখনো মিনিমাম মোড হয়, কখনো ম্যাক্সিমাম মোড হয়। ক্লিয়ার আমার কথাটা? তাহলে কয়টি পিন পরিবর্তন হয় মিনিমাম মোড এবং ম্যাক্সিমাম মোড বোঝার জন্য? 8টি পিন পরিবর্তন হয়, বাদ বাকি পিন কিন্তু অ্যাজ ইট ইজ থাকে। বোঝা গেছে কি আমার কথাটা? অর্থাৎ 32টি পিন মিনিমাম মোড এবং ম্যাক্সিমাম মোডের ক্ষেত্রে সেম থাকবে। যখন মিনিমাম মোড হবে তখন 8টি পিনের পরিবর্তন পাবো, আবার যখন ম্যাক্সিমাম মোড হবে তখন ওই 8টি পিনেরই পরিবর্তন পাবো। ক্লিয়ার? জি স্যার। এখন আসো, আমি কিন্তু এখানে লিখেই দিছি এটা কোন মোড, ম্যাক্সিমাম মোড। খেয়াল করছো? জি এটা স্যার। কিন্তু ম্যাক্সিমাম মোড অপারেশন। কি মাইক্রোপ্রসেসর? 8086 মাইক্রোপ্রসেসর। ওকে, তাহলে 8086 মাইক্রোপ্রসেসরের এই পিন ডায়াগ্রাম কিন্তু প্রায়ই পরীক্ষাতে আসে। পরীক্ষাতে এইভাবে আসে যে 8086 মাইক্রোপ্রসেসরের পিন ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা করো। তাহলে 8086 মাইক্রোপ্রসেসরের পিন ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা করতে গেলে তোমাকে এরকম একটা চিত্র আঁকতে হবে। এই চিত্রটা আঁকার খুব সহজ নিয়মটা হচ্ছে যে তুমি যখন এই চিপটা আঁকবে তখন এই চিপের নাম্বারিংটা হয় ইউ প্যাটার্নে। কি প্যাটার্ন? ইউ প্যাটার্ন। ইউ প্যাটার্ন, অর্থাৎ শুরুটা হয় 1 নাম্বার যেখান থেকে শুরু হবে, এখান থেকে তুমি যদি একটা ইউ আঁকো তাহলে যেভাবে তোমার ইউটা ঘুরে আসতেছে নাম্বারটা ঠিক সেইভাবেই ঘুরে আসে। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে দেখো, প্রথমটা হচ্ছে 1 নাম্বার পিন, একদম সর্বনিচেরটা হচ্ছে 20 নাম্বার পিন, তার অপোজিটে হবে 21 নাম্বার পিন, এবং তার সর্বোচ্চ লেভেলে হবে 40 নাম্বার পিন। আমার কথা কি বুঝতে পারছি? জি স্যার। ক্লিয়ার কিনা কনসেপ্টটা? আচ্ছা, এবার আসো, আমরা যে 32 পিন এবং 8টা পিনের কথা বললাম, এই জায়গাগুলোতে যদি আমরা একটু খুব ভালো মতো কনসাসলি চিন্তা করি তাহলে কিন্তু এর ম্যাক্সিমাম পিনগুলো আমার জানা হয়ে যাবে। এখন আসো, আমরা কিভাবে এই পিনগুলো মনে রাখতে পারি? তাহলে পিনগুলো তো মুখস্থ করতে হবে আমার। তো মুখস্থ করার জন্য অনেকগুলো টেকনিক আমরা ব্যবহার করি, তার ভিতরে সবচেয়ে ভালো যে টেকনিকটা সেটা হচ্ছে আগে পিনগুলো সম্বন্ধে একটু আইডিয়া নিয়ে নেওয়া। যদি পিনগুলো সম্বন্ধে একবার আইডিয়া তুমি নিতে পারো তাহলে তোমার দেখবে অটোমেটিক্যালি এগুলো মুখস্থ হয়ে যাবে। যেমন দেখো, একদম টপে আমরা যদি চিত্র অনুযায়ী যাই, একদম ফার্স্টের টপটা দেখো, টপটা খেয়াল করো, টপে হচ্ছে 1 নাম্বার পিন, তাই না? আমরা 1 নাম্বার পিনটা আপাতত বাদ রাখতেছি, 1 নাম্বার পিনটা আপাতত বাদ দিচ্ছি। তাহলে 2 নাম্বার পিন থেকে শুরু করব, কত নাম্বার পিন পর্যন্ত আসবো? 16 নাম্বার পিন পর্যন্ত। খেয়াল করছো তোমরা? 2 থেকে 16 নাম্বার। তাহলে 2 নাম্বার পিনে আমি লিখবো AD14। 2 নাম্বার পিনে কি লিখবো? AD14। তাহলে মাথায় রাখো 2 নাম্বার পিনে লিখতে হবে AD14। এরপরে AD14 লেখার পর পর্যায়ক্রমিক ভাবে আমরা কমতে শুরু করব। ঠিক আছে? এবার পিন নাম্বার তোমার মনে রাখার কোনো দরকার নাই। কি করব আমরা? 2 নাম্বার পিনে লিখবো AD14। এরপরে আমরা কি করব? গ্র্যাজুয়ালি কমতে থাকবো, বাড়বো না, কমতে থাকবো। কমতে কমতে কোথায় আসবে? একসময় জিরোতে চলে আসবে। একসময় যখন জিরোতে চলে আসবে তখন দেখো অটোমেটিক্যালি আমার কতগুলো পিন কভারেজ হয়ে গেছে। খেয়াল করছো? 2 থেকে 16 কতগুলো পিন কভারেজ হয়েছে যদি বলতে পারো কেউ? 16টা বলতে পারে? 15টা পিন। হ্যালো, 16টা পিন কভার হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, 16টা পিন কভার হয়েছে স্যার। ভুল করতেছো, 15টা পিন কভার হয়েছে। একটা দিয়ে এডি দিয়ে 15টা পিন কভার হয়েছে, বাট উপরের গ্রাউন্ড ছিল ওইটা নিয়ে স্যার। না, গ্রাউন্ডটা ধরবা না এখন, গ্রাউন্ডের কথা আমি তাহলে 15টা নিষেধ করছি। জি স্যার, ঠিক আছে, 15টা পিন কভার হয়ে গেছে। তাহলে আমার ডাটা বাস কত বিটের ছিল? 40 বিটের। 16 বিটের। ও 16 বিটের, 16 বিট, জি স্যার, জি স্যার। হ্যাঁ, ডাটা বাস ছিল 16 বিটের। তাহলে আমার কভারেজ হচ্ছে কয়টা পিন? 15টা। 15টা পিন। তাহলে বাকি আছে কয়টা পিন? একটা পিন। একটা পিন। ঠিক 2 নাম্বার পিনে যেখানে আমি AD14 লিখেছিলাম তার অপোজিটের জায়গায় যে লিখবো হচ্ছে AD15। মাথা থাকবে? জি স্যার। 2 নাম্বার পিনে লিখবো AD14, তার অপোজিটের পিন নাম্বার যেটা আছে, পিন নাম্বার কত থাকবে? 39। 39 নাম্বার পিনে যা লিখবো আমি AD15। ওকে? জি স্যার। জি স্যার। এখন AD15 থেকে শুরু করে নিচের দিকে বাড়তে থাকবে। তাহলে আমার টোটাল পিন হচ্ছে 20টা। এখন যদি তুমি বেড়ে আসো
39 থেকে নিচের দিকে নামো, তাহলে পিন নাম্বার কিন্তু গ্র্যাজুয়ালি কি হবে, কমবে। আর তোমার AD15 AD16 এটা কিন্তু গ্র্যাজুয়ালি বাড়বে। ঠিক আছে, এটা শেষ পর্যন্ত এসে দাঁড়াবে কোথায়, 19 এ, 19 AD19 A19 সরি AD15 এর পরে A16 A17, মানে তখন আর AD থাকবে না, তখন A হয়ে যাবে, এটা A16 A17 A18 A19। 19 এবং A16 এর অবলিকে আমরা বলেছিলাম যে 4টা মাল্টিপ্লেক্সড অবস্থায় থাকে স্ট্যাটাস পিন। এই স্ট্যাটাস পিনের প্রথমটা হচ্ছে S3 S4 S5 S6, মনে থাকবে, S3 জি, স্যার। S4 S5 S6। তাহলে দেখো তুমি টোটালি কিন্তু 20 পিনের একটা ডাটা তোমার সামনে চলে এসছে। এই 20টা পিন কি তোমার আবার মুখস্থ করা লাগবে? না, 2 না, নাম্বার স্যার। পিনে লিখবো হচ্ছে AD14, তার অপোজিট নাম্বার পিনে লিখবো হচ্ছে AD15। 15 ঠিক আছে, 2 নাম্বার পিন থেকে নিচের দিকে আমি গ্র্যাজুয়ালি নাম্বারটা নামতে থাকবো, 13 12 11 10। আমি এখানে একটু সময় নিচ্ছি কারণ এটা কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, এই চিত্রটা আসে এবং এই চিত্রটা আঁকতে যে সবাই খুব ভুল করে এখানে নাম্বারটা কাটা যায়। এটাতে প্রায় ব্রড কোশ্চেন থাকে, এটা ব্রড কোশ্চেন থাকে, এবং ব্রড কোশ্চেনে তোমরা জানো যে প্রচুর নাম্বার থাকে। চিত্রটা এঁকে যদি তুমি এই কনফিগারেশন গুলো করতে পারো তাহলে কিন্তু 10% নাম্বার, অর্থাৎ যদি 5 নাম্বার থাকে তাহলে প্রায় 4 নাম্বার পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে, শুধুমাত্র চিত্রটা যদি ভালো মতো এঁকে খালি মার্কিং গুলো করতে পারো, এইটুকু দেখলেই টিচাররা এই নাম্বারটা দেওয়ার জন্য আগ্রহী হয়। ঠিক আছে, আর যদি বেশি নাম্বার থাকে আরো, তাহলে তো আরো বেশি নাম্বারের কোনো কথাই নাই। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? এই না, স্যার। ডায়াগ্রামের এইটুকু? না, স্যার। ওকে, ফাইন। এবার আমরা চলে আসি, আমরা তো এস শেষ করেছিলাম তাই না? জি, স্যার। এসটা শেষ করেছিলাম, খেয়াল করো, এস শেষ করেছিলাম। তাহলে এস কত পর্যন্ত শেষ করছি? 3 থেকে 6 পর্যন্ত শেষ করছি। জি, আশরাফ স্যার। আশরাফ জি। একটু ইন্টারফেয়ার করি। জি জি প্লিজ। এখানে তুমি কিন্তু লিখছো 2 এর থেকে লিখছো AD14 হ্যাঁ হ্যাঁ আপ টু AD15 লিখছো, কিন্তু হ্যাঁ 16 যখন লিখছো সেখানে শুধু A লিখলা। হ্যাঁ, তাহলে AD আর A লেখার মধ্যে তো কিছু এটা আমি সামনের দিকে আসবো। আমি এখনই দিই নাই, এটা ওদেরকে আমি দিব। ঠিক আছে। Okay. দিব, হ্যাঁ আমি দিব এটা। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা? জি, স্যার। আমরা কত পর্যন্ত গেছিলাম? S6 পর্যন্ত গেছিলাম। ঠিক আছে, S6 পর্যন্ত গেছিলাম, ক্লিয়ার। এখন দেখি স্যার। আমরা ওই যে 25 নাম্বার পিন আমরা মার্কিং করছি, কিন্তু 25 নাম্বার পিনে আছে কি S0। 25 নাম্বার পিনে কি আছে? S0। ঠিক আছে, এইখানে এসে আসলে 25 নাম্বার পিনে আমরা যেটা ধরবো সেটা হচ্ছে এই নাম্বার গুলো আমরা নিব। কিসের? এটা মিনিমাম মোডের। ঠিক আছে, জি, স্যার। আমরা যদি এগুলোকে লিখতে যাই আমার এইগুলো লেখাটা মনেও থাকবে না, আর ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এই জন্য আমরা 25 নাম্বার পিনের থেকে এই যে ALE এই জিনিসটাকে নিয়ে আসবো 25 নাম্বার পিনে, মনে থাকবে? 25 নাম্বার জি, স্যার। পিনে আমরা লিখবো ALE। এই ALE টা হচ্ছে অ্যাড্রেস ল্যাচ এনাবেল। কেন এই পিনটা আমরা এই অ্যাড্রেস লাইনের সাথে মনে রাখবো, এটা একটু মাথায় নেওয়া প্রয়োজন। খেয়াল করো, আমরা কিন্তু AD14 লিখছি, এরপরে AD15 লিখছি, তাহলে AD0 থেকে AD15 পর্যন্ত কিন্তু আমরা AD কথাটা লিখছি, বাট আমরা কিন্তু A16 থেকে A19 পর্যন্ত এখানে আর D কথাটা উল্লেখ করি নাই। ক্লিয়ার? এখানে জি, কিন্তু স্যার। D কথাটা আমরা উল্লেখ করি নাই। তাহলে এখানে দেখো খুব সুন্দর মতো আমি এখানে কিন্তু লিখে দিছি, তোমরা যদি খেয়াল করে থাকো, A0 থেকে A19 যে নাম্বারগুলো আছে তাদেরকে আমরা বলছি অ্যাড্রেস বাস, অর্থাৎ এ দিয়ে যদি শুরু হয় সেটা হচ্ছে অ্যাড্রেস। ক্লিয়ার? জি, স্যার। বি দিয়ে যদি শুরু হয় সেটা হয় ডাটা, আর এস দিয়ে যদি শুরু হয় সেটা হচ্ছে স্ট্যাটাস। দেখো ক্লিয়ার হয়েছে কিনা তোমরা? যদি শুধুমাত্র এ দিয়ে লিখতাম তাহলে সেটা হয়ে যাবে অ্যাড্রেস, যদি ডি দিয়ে লিখতাম তাহলে হয়ে যেত ডাটা। তাহলে এখানে এ এবং ডি বোথ অংশই কিন্তু লিখেছি, তার মানে কি এরা কখনো অ্যাড্রেস কখনো ডাটা। ক্লিয়ার? তাহলে জি, স্যার। কখন অ্যাড্রেস কখন ডাটা
এইটাকে সিলেকশন করার জন্য যে পিনটা কাজ করবে সেটা হচ্ছে 25 নাম্বার পিন ALE। ALE এর পুরো নাম হচ্ছে অ্যাড্রেস ল্যাচ এনাবেল। অর্থাৎ যখন এই লাইনগুলোকে সে অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতে চাবে তখন এই পিনটা হাই হয়ে যাবে। এই পিনটা যখন হাই হবে তখন এই সমস্ত লাইনগুলো অর্থাৎ যেগুলোতে এডি লেখা আছে এরা হয়ে যাবে অ্যাড্রেস। ঠিক আছে, এখন এই A16 A17 A18 A19 এরাও কিন্তু তখন অ্যাড্রেস হিসেবেই কাজ করবে। যদি ALE-টাকে আমি লো করে দেই তখন এই A19 A18 A17 A16 এরা কিন্তু তখন হয়ে যাবে স্ট্যাটাস লাইন। ঠিক আছে, আর পক্ষান্তরে এই যে AD15 লিখেছিলাম এই 15 থেকে শুরু করে একদম AD0 পর্যন্ত এই লাইনগুলো হয়ে যাবে কিন্তু তখন ডাটা লাইন। অর্থাৎ খুব সংক্ষেপে যদি বলি ALE কে যদি আমি হাই করি তাহলে A0 থেকে A19 পর্যন্ত সমস্ত লাইনগুলো হয়ে যাবে অ্যাড্রেস। যদি ALE কে আমি লো করে দেই তাহলে D0 থেকে D15 যে পর্যন্ত নাম্বারিং গুলো করা আছে এরা হয়ে যাবে ডাটা এবং S3 থেকে S6 এরা হয়ে যাবে স্ট্যাটাস। দেখো ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের কাছে জিনিসটা? জি স্যার। রেজা স্যার ঠিক আছে, এখন কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কমপ্লিটলি ক্লিয়ার, থ্যাংক ইউ। আমি এটা আনার জন্যই ওখানে যাই নাই আর কি, কারণ এই সুইচটা এদের সাথে রিলেটেড, এই কারণে আমি এটা বলি নাই আগে। ক্লিয়ার জিনিসটা? সবাই জি বুঝছি স্যার। কিনা? জি কারো স্যার। কোনো জি সমস্যা স্যার। নাই তো? জি স্যার। বুঝতে সমস্যা না নাই তো? না স্যার। ওকে, তাহলে আমরা টোটাল কিন্তু 21টা পিনের নাম এবং তার নাম্বারিং পেয়ে গেছি। 21টা পিনের নাম এবং তার নাম্বারিং পেয়ে গেছি। কতটা পিন? 21টা। 21টা। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, 21টা। এবার আসি আমরা 32, 33 এবং 34 নাম্বার পিন উপরে লিখে দিছি আমি, কিন্তু এই 32, 33 এবং 34 নাম্বার পিনে কেন গেলাম সেটা আমাদের একটু জানা দরকার। 32 নাম্বার পিন যেটা আমরা ব্যবহার করতেছি সেটা হচ্ছে রিড। 32 নাম্বার পিনটা হচ্ছে রিড। হ্যাঁ, 33 নাম্বার পিনটা হচ্ছে সরি 33 নাম্বার পিনটা হচ্ছে মিনিমাম মোড ম্যাক্সিমাম মোড। ম্যাক্সিমাম মোডের উপর একটা বার দেওয়া থাকবে, ঠিক আছে? MX দিয়ে ম্যাক্সিমাম বোঝানো হয়, MN দিয়ে মিনিমাম বোঝানো হয়। আর 34 নাম্বার পিনটা হচ্ছে BHE/S7, BHE/S7। তাহলে দেখো তো আমরা যদি এইভাবে চিন্তা করি যে প্রথমে রিড, তারপরে মিনিমাম মোড ম্যাক্সিমাম মোড, তারপরে হচ্ছে আমার BHE/S7, তাহলে আমার কিন্তু এদিকের পিনগুলোর কার্যক্রম শেষ হয়ে গেল। মানে 32 নাম্বার পিন থেকে শুরু করে উপরের দিকের 39 নাম্বার পিন পর্যন্ত কিন্তু কনফিগারেশন কমপ্লিট। এখন যদিও তোমাদের কাছে একটু হয়তো এলোমেলো লাগতে পারে কথাটা, কিন্তু এই জিনিসটা যদি তোমরা বাসায় বসে 2-3 বার প্র্যাকটিস করো তাহলে তোমরা দেখবা যে এই সিকোয়েন্সটা তোমাদের মাথায় চলে আসবে এবং এই পিন ডায়াগ্রাম আঁকতে তোমাদের আর কোনো হ্যাসেল পোহাইতে হবে না। তো আমরা এবার বাকি পিনগুলোতে যাই। 21, 22, 23 আমরা কোন পর্যন্ত গেছিলাম এখানে মনে আছে? 16। হ্যাঁ, 16 নাম্বার পর্যন্ত শেষ করছিলাম। এখন আমরা চলে যাচ্ছি কোথায়? 21, 22, 23। কেন 21, 22, 23-এ গেলাম? কারণ এইগুলোর একটা সিকোয়েন্স আছে, মনে রাখার জন্য সুবিধার জন্যই এইগুলো করা হয়, যার জন্য যাতে মনে থাকে জিনিসটা। দেখো প্রথম 21 নাম্বার পিনটা হচ্ছে রিসেট। 22 নাম্বার পিনটা হচ্ছে রেডি এবং 23 নাম্বার পিনটা হচ্ছে টেস্ট। তাহলে রিসেট, রেডি, টেস্ট তিনটার কিন্তু একটা মানে কি বলা যায় যে সিকোয়েন্স আছে আর কি, ফলো করা যায়। রিসেট, রেডি, টেস্ট, রিসেট, রেডি, টেস্ট, রিসেট, রেডি, টেস্ট, পরপর যাবে। প্রথমে রিসেট, তারপরে রেডি, তারপরে টেস্ট। এটা মনে রাখাও সহজ, লেখাটাও কিন্তু সহজ হয়ে যাবে, রিসেট, রেডি, টেস্ট। ওকে, তোমরা আবার বিরক্ত হয়ে যাচ্ছ না তো? আমি কিন্তু বেশি বলতেছি আর কি, না বললে বুঝবা না আর কি, এই কারণে বলতে হচ্ছে। আচ্ছা, এইবার আমরা চলে আসবো 17, 18, 19। খেয়াল করবে আমরা কিন্তু 16 নাম্বার পিন পর্যন্ত শেষ করে এসেছিলাম অনেক আগেই। এখন আসতেছি কত? 17, 18,
19 19 17 18 19-এ আমরা কি করলাম 17 নাম্বার পিনে আমরা বলছি NMI নন মাস্কেবল ইন্টারাপ্ট আমরা ইন্টারাপ্টের কথাটা বলতেছি নন মাস্কেবল ইন্টারাপ্ট NMI INTR এটি হচ্ছে মাস্কেবল ইন্টারাপ্ট ইনপুট মাস্কেবল ইন্টারাপ্ট একটা হচ্ছে নন মাস্কেবল একটা হচ্ছে মাস্কেবল INTR এটা রিকোয়েস্ট ইন্টারাপ্ট রিকোয়েস্ট এটা একটা 19 নাম্বার পিন হচ্ছে ক্লক তাহলে 17 নাম্বার পিন কি নন মাস্কেবল ইন্টারাপ্ট তারপরটা হচ্ছে INTR এবং পরেরটা হচ্ছে ক্লক তাহলে মনে থাকবে না একটা হলো নন মাস্কেবল ইন্টারাপ্ট INTR ক্লক জি স্যার আর ক্লক তাহলে নন মাস্কেবল ইন্টারাপ্ট INTR ক্লক মানে পরপর নন মাস্কেবল ইন্টারাপ্ট INTR ক্লক আর এই পাশে কি বলছিলাম রিসেট রেডি টেস্ট টেস্ট আচ্ছা এইবার আসো আমরা 1 নাম্বার পিন এবং 20 নাম্বার পিন মাথায় রাখবা এটা কিন্তু 1 নাম্বার পিন এবং 20 নাম্বার পিন দুইটা গ্রাউন্ড পিন থাকে এই মাইক্রোপ্রসেসরের গ্রাউন্ড পিন হচ্ছে দুইটা আর হ্যাঁ এর ভিসিসি হচ্ছে 40 নাম্বার পিন ভিসিসি কত নাম্বার পিন 40 নাম্বার পিন এখন আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে যে তোমাদের যে 8টা পিনের কথা আমি বলছিলাম এই 32টা পিন হচ্ছে মিনিমাম মোডেও ব্যবহার হবে ম্যাক্সিমাম মোডেও ব্যবহার হবে ঠিক আছে তবে আমি তোমাদের এখানে 32টা বলি নাই 33টা পিনের কথা বলছি খেয়াল করবা 33টা পিনের কথা বলছি কারণ এএলই পিনটা আমি বলে গেছি অ্যাড্রেস ল্যাচের সাথে ঠিক আছে এই জন্য 33টা পিন হয়েছে কিন্তু আমি এই 8টা পিনকে আলাদা রেখেছি এই 8টা পিনকে আলাদা রাখার উদ্দেশ্য হচ্ছে তোমরা যদি বুঝতে পারো যে মিনিমাম মোড এবং ম্যাক্সিমাম মোডের পার্থক্যে যে পিনগুলো আসে সেই পিনগুলো কোনগুলো ঠিক আছে এই জন্য আমি এটাকে আলাদা রেখেছি এখানে যদি আমরা দেখি তাহলে গ্রাউন্ডটা তো দেখলাম আমরা ভিসিসি দেখলাম এইবার আসো দেখো 28 29 30 31 28 নাম্বার পিন কোনটা এই যে 28 নাম্বার পিন হচ্ছে এইটা 28 29 30 31 তাহলে 28 নাম্বার পিনে আমরা দেখতেছি মেমোরি অবলিক আইও 28 নাম্বার পিন কি মেমোরি অবলিক আইও সরি আমার এটা মানে মিস্টেক হয়েছে এটা আমি আগে 31 নাম্বার পিনের থেকে আসি কারণ 32 নাম্বার পিন শেষ করছিলাম তো 31 নাম্বার পিনে আসি তাহলে ভালো হবে সিরিয়াল থাকবে আর কি 31 নাম্বার পিনে আছে হচ্ছে হোল্ড আর 30 নাম্বার পিনে হচ্ছে HLDA হোল্ড মানে কি পুলিশ অনেক সময় আসামি ধরতে যে পিছন থেকে কি বলে হোল্ড মানে কি থামা হ্যাঁ থামো বা থামতে অনুরোধ জানাচ্ছি এরকম বিষয়কে বলা হয় হোল্ড আর HLDA মানে কি যদি সে থামে তার মানে হচ্ছে হোল্ড অ্যাকনলেজমেন্ট অর্থাৎ সে যদি সেই কথাটা শোনে তাহলে তার অ্যাকনলেজমেন্টটা হচ্ছে সে থেমে গেছে এটাই তার জন্য অ্যাকনলেজমেন্ট অর্থাৎ পুলিশ বুঝলো যে তার কথা সে শুনছে আমার কথাটা বোঝা গেছে কিনা তাহলে হোল্ড আর HLDA মনে থাকবে হোল্ড তারপরের পিনটাই হবে HLDA এরপর একটা হচ্ছে রাইট অপারেশন এরপর একটা হচ্ছে মেমোরি অবলিক আইও অর্থাৎ কখন আমরা মেমোরি অপারেশন করব কখন আইও অপারেশন করব তার জন্য এই পিনটা কাজ করে ঠিক আছে আর রিড অপারেশন কি করে রিড অর্থাৎ ডাটা রিড করার জন্য অর্থাৎ আইও ডিভাইসগুলো থেকে ডাটা রিড করার জন্য এই পিনটা কাজ করে এরপরে হচ্ছে আমাদের পরের অংশ 24 25 26 এবং 27 তাহলে আমরা যে শুরু হবে 27 নাম্বার পিন থেকে DT/R ডাটা ট্রান্সমিট এন্ড রিসিভ অর্থাৎ ডাটা ট্রান্সমিশনের জন্য এবং রিসিভের জন্য এই পিনটা কাজ করবে যখন মাইক্রোপ্রসেসর কোনো ডাটা ইসের দিকে পাঠাবে আইওর দিকে পাঠাবে বা পেরিফেরালসের দিকে পাঠাবে তখন এই পিনটা হবে হাই যখন পেরিফেরালস থেকে ডাটা রিসিভ করবে মাইক্রোপ্রসেসর তখন এই পিনটা হবে লো এটা কিন্তু প্রায়শই আমাদের কাজে লাগবে সামনের দিকে এর পরের পিনটা হচ্ছে ডাটা এনাবেল মানে হচ্ছে মেমোরি থেকে যখন আমরা কোনো তথ্য পড়তে যাব তখন এই তথ্যটা পড়ার জন্য ওই ডাটা লাইনটা এনাবেল যদি না থাকে তাহলে তথ্যটা সে পড়বে না এই জন্য ডাটা এনাবেলটা এখানে দরকার হবে
নেক্সট হচ্ছে এএলই, আমরা আগেই আলোচনা করে এসেছি এএলই সম্বন্ধে, এখানে আর বলছি না, আমি সামনে অ্যাডভান্স হচ্ছি। আইএনটিএ, তোমরা খেয়াল করছো এখানে একটা কথা বলছিলাম, আইএনটিআর ইন্টারাপ্ট রিকোয়েস্ট, আর আইএনটিএ মানে হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট। ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট অর্থাৎ এটা দিয়ে আমি ইন্টারাপশনের জন্য তাকে রিকোয়েস্ট করতেছি, আর রিকোয়েস্টটা যদি এক্সিকিউট হয় তাহলে এই পিনটা দিয়ে আমরা সেটা এক্সিকিউশনটা বুঝতে পারতেছি। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 40 পিনের বর্ণনা এবং 40 পিনের কার্যক্রম। আমি পুরোটাই সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করলাম। এখন তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, এই জায়গাটাতে বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, বা কোনো জায়গায় কোনো জিনিস তোমরা মানে হচ্ছে কিনা, কনফিউশন হচ্ছে কিনা, সেটা যদি একটু বলো আমাকে। আছে কি? নো স্যার, আপাতত ঠিক আছে স্যার, কয়েকবার প্র্যাকটিস Okay. করলে হ্যাঁ, ইনশাআল্লাহ হয়ে যাবে। এই চিত্রটা তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে বাসায় তোমরা আগে চিত্রটা দেখে দেখে 3বার আঁকবা। কয়বার আঁকবা? 3বার। দেখে দেখে আঁকবা কিন্তু 3বার। এরপরে স্যার। দেখে দেখে 3বার আঁকার পর এই 3বার কিন্তু কেউ মিস করবা না, অবশ্যই দেখে দেখে আঁকবা 3বার। 3বার আঁকার পর আমি যে কথাগুলো বললাম সেইভাবে জিনিসটাকে মাথায় নিবা। এরপরে না দেখে তুমি আঁকবা 5বার। কয়বার আঁকবা? 5বার। হ্যাঁ, 5বার কিভাবে আঁকবা? প্রথমবার আঁকবা, কিছু জায়গায় ভুল হবে, সেগুলো কারেকশন করবা, দেখে নিবা। দ্বিতীয়বার আঁকবা, তারপরেও কিছু জায়গায় ভুল হবে, কারেকশন করবা। তৃতীয়বার ভুল আঁকবা, সেখানেও কিছু জায়গায় ভুল হবে, সেটা কারেকশন করবা। চতুর্থ এবং পঞ্চমবারে যে দেখবা আর কোনো ভুল থাকবে না। জি স্যার। আমার কথাটা যদি ফলো করো তাহলে তোমার এটা হয়ে যাবে, এবং এটার জন্য তোমরা 5 নাম্বার এবং এর বর্ণনার জন্য আরো 5 নাম্বার, অর্থাৎ 10 নাম্বারের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবা। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তাহলে 24 এবং 25 নাম্বার পিনটা আমাদের যেটা ছিল সেটা হচ্ছে স্ট্যাটাসের কথা বলছি আমরা এখন। আমাদের কিন্তু 40 পিনের বর্ণনা শেষ হয়ে গেছে, ঠিক আছে? এইটা বলছি আমরা কিসের ক্ষেত্রে? আমরা ওই যে বলছিলাম মিনিমাম মোড ম্যাক্সিমাম মোড, সেই মিনিমাম মোড ম্যাক্সিমাম মোডের ক্ষেত্রে এই QS0 এবং QS1 এটা কি কাজ করে। এই QS0 এবং QS1 এরা একত্রে যে কাজটা করে সেটা হচ্ছে স্ট্যাটাস, নো অপারেশন, ফার্স্ট বিট অফ অপকোড ফ্রম দ্য কিউ, এমটি দ্য কিউ এবং সাবসিকুয়েন্ট বাইট ফ্রম দ্য কিউ। অর্থাৎ আমরা যে 6 বাইটের কিউ এর কথা বলছিলাম, এই 6 বাইটের কিউ এর অপারেশনটা কেমন হবে সেটা S0, QS0 এবং QS1, এই যে দেখো এই দুইটা পিন, এই দুইটা পিন কিন্তু এই কাজটা আমাদেরকে নির্ধারণ করে দেয়, ঠিক আছে? এই QS0 এবং QS1 এটা আমাকে নির্ধারণ করে দেয়, সেই কথাটাই এখানে বলা আছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে 26, 27 এবং 28। 26, 27, 28 দেখো এখানে বলছি S0, S1, S2, S0, S1 এবং S2। এটা কি করতেছে? স্ট্যাটাস। কি স্ট্যাটাস? খুব ভালো মতো খেয়াল করে দেখবে স্ট্যাটাস গুলো কি আছে। দেখো এই 3টা পিন যখন আমরা ম্যাক্সিমাম মোড ব্যবহার করি তখন এই 3টা পিন কিন্তু অ্যাক্টিভলি কাজ করে। এবং কি কাজ করে? যদি এই 3টা পিন 00 অবস্থানে থাকে, অর্থাৎ 0001 এটা যে আমরা সেট করেছি এটা টু টু দি পাওয়ার n ফরম্যাটে, ঠিক আছে? বাইনারি নাম্বার টু টু দি পাওয়ার n ফরম্যাটে তুমি যদি নাম্বারগুলোকে বসাও তাহলে তুমি এইভাবেই নাম্বারগুলো পাবা, এবং 8টা কন্ডিশন পাবা এখানে। 00 থেকে 11 পর্যন্ত টোটাল কন্ডিশন হচ্ছে 8টা। যদি সবগুলো 00 অবস্থায় থাকে তাহলে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট এনাবেল হবে। যদি S0টা 1 হয় তাহলে IO রিড, যদি S1টা 1 হয় বাকিগুলো 0 হয় তাহলে IO রাইট, যদি S0 এবং S1 11 হয় তাহলে হল্ট, যদি S2 1 হয় বাকিগুলো 0 হয় তাহলে অপকোড ফেস, যদি S2 1 এবং S0 1 হয় তাহলে মেমোরি রিড, যদি S2 এবং S1 11 হয় তাহলে মেমোরি রাইট, এবং যদি সবগুলোই 1 হয় তাহলে প্যাসিভ অপারেশনে যাবে, ঠিক আছে? প্যাসিভ অপারেশনে যাবে। প্যাসিভ আসলে এরকম কোনো অপারেশন না, স্পেসিফিক কোনো অপারেশন সে করে না, এটা স্টপ কন্ডিশনই বলা যায় অনেকটা। আর এখানের যে অপারেশন গুলো আছে এগুলি তো আমরা বুঝতেছি, রিড, রাইট, মেমোরি রিড, মেমোরি রাইট, অপকোড ফেজ এখনো যেহেতু আমরা যাই নাই, আমরা পরে গেলে বুঝতে পারবো। হল্ট আমরা বুঝতেছি, থেমে যাওয়া। আর ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট তো আমি এর আগে আলোচনা করে এসেছি।
এই হচ্ছে 8টা পিনের ব্যাপার, আরো 3টা পিন আমাদের রয়ে গেছে। এই 3টা পিন আমরা একটু দেখে নেই। এই 3টা পিন ম্যাক্সিমাম মোডে কি কাজ করে। ক্লক, LOCK, লক, লক কি কাজ করে। যখন এই সিগন্যালটি সক্রিয় থাকে তখন এটি অন্য প্রসেসর গুলোকে সিস্টেম বাসে যুক্ত থাকতে নির্দেশ করে। অর্থাৎ এইটি হচ্ছে মাল্টি প্রসেসিং সিস্টেম যদি আমরা ব্যবহার করি এবং একাধিক প্রসেসর যদি এই সিস্টেমে যুক্ত থাকে, যখন এই পিনটাকে আমরা এনাবেল করব তখন বাদবাকি যে প্রসেসর গুলো আছে এই প্রসেসর গুলো সিস্টেম বাসের সাথে কানেক্টেড থাকবে। ঠিক আছে। RQ GTO এবং RQ GT1 এটার কাজটা কি। এই পিনগুলোর মাধ্যমে অন্য প্রসেসররা সিপিইউ কে সিস্টেম বাস ছেড়ে দেওয়ার অনুরোধ করে। সিগন্যালটি যখন সিপিইউ দ্বারা অ্যাকসেপ্ট হয় তখন এটি অ্যাকনলেজড প্রেরণ করে। অর্থাৎ একটা পিন দিয়ে আমরা কি বলি, তোমরা সিপিইউ গুলোকে ছেড়ে দাও অথবা সিপিইউ গুলোকে তোমরা অ্যাটাচড করে রাখো। এইটার জন্য যে পিনটা কাজ করে সেটা হচ্ছে RQ GT0 এবং RQ GT1। একটাকে আমরা বলছিলাম কি হোল্ড, আর একটাকে বলছিলাম কি HLDA। ঠিক আছে, এটুকু যদি মনে থাকে তাহলে এটাও লিখতে পারবা যে RQ বার অথবা GTO একই জিনিস, এটা অবলিক বলা আছে। এটার মাধ্যমে আমরা কি করতেছি, রিকোয়েস্ট পাঠাচ্ছি। কি জন্য দেখো লিখিয়ে দিছি আমি, এই পিনগুলোর মাধ্যমে অন্য প্রসেসররা সিপিইউ কে সিস্টেম বাস ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। অর্থাৎ প্রসেসরকে বলে যে তুমি সিস্টেম বাসটা ছেড়ে দাও, আমরা এটা নিয়ন্ত্রণটা গ্রহণ করব। এবং সিগন্যালটি যখন সিপিইউ দ্বারা অ্যাকসেপ্ট হয় তখন এটা অ্যাকনলেজমেন্ট পাঠায়। অর্থাৎ সাপোজ ধরো তোমাকে কোন একটা কাজ করার জন্য বলা হলো, তুমি সেটাকে অ্যাকসেপ্ট করলা, তখন তুমি কিন্তু সেই কাজে ঢুকে গেলা। সেই বিষয়টাই এখানে বলা হয়েছে যে এই প্রসেসরটার সাথে যখন আদার্স প্রসেসর গুলো কাজ করে তখন এই প্রসেসরটা যাতে কোনো কাজ না করে এই জন্য সিস্টেম বাসকে ছেড়ে দিতে বলে। ফলে ওই সিস্টেম বাসকে অন্য প্রসেসররা নিয়ে তার কার্যক্রমটা পরিচালনা করতে পারে। এই ছিল আমার 2 নম্বর টপিকসের পিন ডায়াগ্রাম নিয়ে আলোচনা। এটা কিন্তু পরীক্ষাতে থাকবে এবং এটা মাস্ট যে এখান থেকে একটা ব্রড কোশ্চেন এবং একটা শর্ট কোশ্চেন অথবা একটা ভেরি শর্ট কোশ্চেন তোমরা এখান থেকে পেয়ে যাবা। ঠিক আছে, এখান থেকে পেয়ে যাবা এবং এটা চিত্র অঙ্কন করতে বলবে, বর্ণনা করতে বলবে। এই চিত্র অঙ্কন বর্ণনা এটা ব্রড কোশ্চেনও থাকতে পারে, শর্ট কোশ্চেনও থাকতে পারে। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো যদি আমরা একটু দেখে নেই তাহলে মনে হয় ভালো হয়। দেখো 1 নাম্বার প্রশ্ন আসতে পারে যে 8086 মাইক্রোপ্রসেসরের পিন ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা করো। 2 নাম্বার প্রশ্ন আসতে পারে 8086 এবং 8088 মাইক্রোপ্রসেসরের পার্থক্য লিখো। 3 নাম্বার কোশ্চেন আসতে পারে 8086 মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্যগুলো লিখো। আমার কথা কি বুঝতে পারছো? এই 3টা প্রশ্নই ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং এই 3টা কোশ্চেন প্রায়শই আসে। এই চ্যাপ্টার থেকে এই 3টা কোশ্চেন আসবেই। একটা থাকবে ব্রড, একটা থাকবে শর্ট, একটা থাকবে ভেরি শর্ট। ঠিক আছে, তাহলে ভেরি শর্ট থাকলে ওখানে মেজর টাস্কটা তোমাকে দিতে হবে। আমরা কি বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বার টপিকসের আরেকটা অংশ বাদ রয়ে গেছে। আমরা ওটাতে যাব কিনা, আমাদের সময়ও খুব বেশি নাই, আমরা দেখি কতটুকু যাওয়া যায়। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, মিনিমাম মুড এবং ম্যাক্সিমাম মুডের মধ্যে পার্থক্য আমার মনে হয় এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করি। আজকে আলোচনা করলে মনে হয় না মাথায় ঢুকবে তোমাদের। আর যদি বলো তাহলে আমি কিছু আলোচনা করে দিতে পারি, আমাদের 5 মিনিট সময় আছে হাতে। না স্যার, আজকে আর আলোচনা না করলেই ভালো মনে হয়। কারণ পিন ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট, এটা শেখো। আর এটা আমি জাস্ট তোমাদের বলে দেই, তোমাদের যে বইটা আছে সেই বইটা তোমরা একটু দেখে রাখবে। এই বইয়ের ভিতরে তোমাদের কিছু জায়গা কিন্তু ভুল আছে। ঠিক আছে, তো আমার এই চিত্রের সাথে তোমরা মিলে বইয়ের ওই জায়গাগুলোতে একটু কারেকশন করে নিও। ঠিক আছে, এখানে মিনিমাম মোড ম্যাক্সিমাম মোড সম্বন্ধে বলা আছে, আর্কিটেকচার সম্বন্ধে বলা আছে। এগুলো আমরা তাহলে আগামী ক্লাসে
আলোচনায় আনবো, ঠিক আছে? এখান থেকেও কিন্তু একটা ব্রড কোশ্চেন থাকবে। ওকে, এখান থেকে একটা ব্রড কোশ্চেন থাকবে। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। তাহলে আগামী ক্লাস মনে হয় মঙ্গলবারে, না? জি স্যার।